গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। দেখো আজকে সানডে। তো সানডেতে আমি আগের দিন বলেছিলাম তোমাদেরকে যে সানডে হলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রিভাইজ হবে। তো আজকে দেখো 9th জুন থেকে 15th জুন পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে সেগুলো রিভাইজ করে দেখবো, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। তো চলো, প্রথম প্রশ্নটা কি আসে দেখো। একদম প্রথম প্রশ্ন, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 শিরোপা জিতলো কোন দেশ? দেখো, আইসিসি টেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 শিরোপা জিতলো সাউথ আফ্রিকা। কাদেরকে হারিয়ে জিতেছে? এটা অস্ট্রেলিয়াকে হারিয়ে এটা জিতেছে। এবার দেখো, এটা সাউথ আফ্রিকার খুবই একটা প্রতীক্ষিত ট্রফি, কারণ এর 27 বছর আগে আহ, একবার আইসিসি যে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 1998 এই তারিখের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা এরা জিতেছিল। তারপরে 27 বছরের মধ্যে আইসিসি কোনো ট্রফি এরা জিততে পারেনি। তখন এই ট্রফিটার নাম ছিল আইসিসি নকআউট ট্রফি, ঠিক আছে? তো যাই হোক, এরপরে এবছর 2023-25 যে টেস্ট চ্যাম্পিয়নশিপ, এটা জিতলো হচ্ছে সাউথ আফ্রিকা। উইনার হলো 23-25 টেস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে? তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2025। এই জেন্ডার গ্যাপ রিপোর্ট মানে এটা জেন্ডার গ্যাপটা কি জিনিস? এই যে দেখো, আমরা জেন্ডার বলতে সাধারণত মেল আর ফিমেল বুঝি। তো থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার এগুলো বাদ দাও, নর্মালি মেল আর ফিমেল জেন্ডার বুঝি। তো মেল এবং ফিমেল জেন্ডারের মধ্যে গ্যাপ, পুরুষের তুলনায় মহিলাদের গ্যাপ বলতে যে সমাজে যে ক্ষমতা, সমাজে যে সম্মান, সমাজে যে সুযোগ সুবিধা, এই সমস্ত কিছুর আধারে যে পার্থক্য, সেই পার্থক্যটা বিচার করা হয়, সেটা হচ্ছে জেন্ডার গ্যাপ। এই পার্থক্যটা বা সমাজে পুরুষ এবং মহিলার অবস্থান, কি অবস্থানে আছে, সেই অবস্থানের নিরিখে এই গ্যাপ রিপোর্ট তৈরি করা হয়, ঠিক আছে? তো ভারতের স্থান কত? ভারতের স্থান এবছর 131তম। গতবার বলতে লাস্ট যেটা হয়েছিল 2024-এ। 2024-এ এই জেন্ডার ইকুয়ালিটি গ্যাপ রিপোর্টে ভারতের স্থান ছিল 130। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে এবছর যে কোনো না কোনো ভাবে ভারতবর্ষে এই গ্যাপটা বেড়েছে। অতএব পুরুষ এবং মহিলাদের মধ্যে সেই সামঞ্জস্যতার কিছুটা পার্থক্য কিন্তু হয়েছে। এটা দেখো, এটা কি হয়, এটা হচ্ছে পৃথিবীর 148টা দেশের মধ্যে এই রিপোর্টটা, সার্ভেটা করা হয়, এবং এতটি দেশের মধ্যে সার্ভেটা করা হয়, সেখান থেকে ভারতের স্থান হয়েছে 131। প্রথম স্থানে, ফার্স্ট স্থানে কে আছে? ফার্স্ট প্লেসে আছে আইসল্যান্ড। আর এই 148টা দেশের মধ্যে 148তম মানে লাস্ট প্লেসে কে আছে? আছে হচ্ছে পাকিস্তান। গেল পাকিস্তান। এবারে দেখো, সব থেকে ভালো রেজাল্ট এবছরের সব থেকে ভালো রেজাল্ট হচ্ছে কার? বাংলাদেশের।
সব থেকে ভালো রেজাল্ট বাংলাদেশের। কারণ কি? কারণ 2024-এর থেকে 2025-এ বিচার করলে যেটা হয়, 2024-এ ছিল এর 99th পজিশন, 2025-এ হয়েছে এটা 24th পজিশন। তো নিশ্চয়ই এটা ভালো বাংলাদেশের, ওই জন্য বাংলাদেশের রেজাল্ট সব থেকে ভালো হয়েছে। উন্নতি কিভাবে হলো সে ভগবানই জানে, কিন্তু হয়েছে এটাই। পরের প্রশ্ন, নরওয়ে চেস 2025 চ্যাম্পিয়ন্স কে হলেন? দেখো, আমরা এটা প্রায় সবাই জেনে গেছি। নরওয়ে চেস 2025 চ্যাম্পিয়নশিপ এর চ্যাম্পিয়ন কে হয়েছে? ম্যাগনাস কার্লসন। ম্যাগনাস কার্লসন, ইনি এই নরওয়ে চেস, এটা একটা লিগ ম্যাচ ছিল, বুঝেছো? লিগ ম্যাচ মানে বিভিন্ন প্লেয়ারদের সাথে বিভিন্ন দেশের দাবাড়ুদের সাথে খেলা হয়েছে এবং প্রতি ম্যাচের পয়েন্টের আধারে জমা হয়েছে এবং শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলে যে ফার্স্ট ছিলেন সে হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে। তো ফার্স্ট ছিল ম্যাগনাস কার্লসন, ইনি মোট 16 পয়েন্ট পেয়েছিল। এনার শেষ ম্যাচ হয়েছিল অর্জুন এরিগাসের সাথে। ইনি ভারতীয়, অর্জুন এরিগাসে, যদিও এই ম্যাচটা ড্র হয়েছিল এবং শেষ পর্যন্ত পয়েন্টের ভিত্তিতে ম্যাগনাস কার্লসন উইনার হয়ে যায়। ডি গুকেশের সাথে ম্যাগনাস কার্লসনের ম্যাচটা ডি গুকেশ জিতে গিয়েছিল। তখন তোমরা একটা সোশ্যাল মিডিয়ায় অবশ্যই ভিডিওটা দেখেছো যে ম্যাগনাস কার্লসন রাগে টেবিলের উপরে ঘুষি মেরেছে। এই ভিডিওটা তোমরা সবাই দেখেছো। যাই হোক, সেদিন ডি গুকেশের সাথে খেলা ছিল। এবং সেকেন্ড হয়েছে ফাবিয়ানো কারুয়ানা, ইনি হয়েছেন সেকেন্ড। ইনি ইউএসএ এর প্লেয়ার, ঠিক আছে, ইউএসএ এর প্লেয়ার। ও ম্যাগনাস কার্লসন কিন্তু নিজে নরওয়েবাসী, মানে ইনি নরওয়ের প্লেয়ার। এনার বাড়ি কিন্তু নরওয়েতে। ওকে, তো চলো পরের প্রশ্ন দেখি আমরা। বলছে সম্প্রতি আইআরবি কত বেসিস পয়েন্ট, এটা রেপো রেট, হ্যাঁ, রিপোর্ট না, রেপো রেট কম করলো। দেখো, রেপো রেটটা আগে কি, রেপো রেটটা আগে কি জিনিস দেখে না। রেপো রেট কি জিনিস? এই রেপো রেটটা আমরা মাঝে মাঝে আমরা শুনতে পাই যে রেপো রেট বেড়েছে কমেছে হ্যানা ত্যানা, যাই হোক। রেপো রেটটা কি? দেখো, রেপো রেটটা হচ্ছে এমন একটা রেট যে রেটে আরবিআই অন্য সমস্ত কমার্শিয়াল আরবিআই সমস্ত কমার্শিয়াল ব্যাংকদের লোন দিয়ে থাকে, ঠিক আছে, কমার্শিয়াল ব্যাংকদের লোন দিয়ে থাকে। সেই রেটটা হচ্ছে রেপো রেট। তাহলে এই রেপো রেটের সাথে ভারতীয় পাবলিকের কি সম্পর্ক? দেখো, আরবিআই যদি কোনো কমার্শিয়াল ব্যাংকে 6% হারে 6% রেপো রেটে লোন দেয়, তাহলে সেই কমার্শিয়াল ব্যাংক কি করবে? পাবলিকের কাছে 7%, এটা ধরে নেওয়া, এটা কিন্তু এক্স্যাক্টলি আমি যেটা বলছি সেরকম না, মানে এটা যে তথ্যটা এরকম না, পরিসংখ্যানটা কিন্তু ফ্যাক্টটা এরকম, ঠিক আছে। 7% হারে আরবিআই যদি 6% রেপো রেটের লোন দেয়, আরবিআই হয়তো 7% হারে পাবলিকের কাছে দেবে। দেখো, বাজার দর নিয়ন্ত্রণ বা ইনফ্লেশন, যেটা মূল্য বৃদ্ধি, সেটা নিয়ন্ত্রণে কিন্তু রেপো রেটের খুব বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কি করে ভূমিকা আছে? দেখো, মনে করো যখন বাজারের দ্রব্যমূল্য ঘটে, তখন এই রেপো রেট বাড়িয়ে দেয়, যার ফলে সাধারণ মানুষ, ধরো রেপো রেট যখন বেড়ে যাবে, তখন লোনের ইন্টারেস্ট কি হবে? বেড়ে যাবে। লোনের ইন্টারেস্ট যখন বেড়ে যাবে, সাধারণ মানুষ কি লোন নেবে? লোন নেবে না, তখন লোন কম নেবে। লোন কম নিলে কি হবে? মানুষের হাতে লিকুইড মানি কম থাকবে, ক্যাশ টাকা কম থাকে, ফলে মানুষ খরচ কম করবে। খরচ কম করলে কি হবে? খরচ কম করলে বাজারের যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের যে অসামঞ্জস্যতা তৈরি হয়, তার জন্য তো ইনফ্লেশন হয়, সেটা কমে যাবে। সেটা কমে গেলে
বাজার দরটা নিয়ন্ত্রিত হবে। আবার রেপো রেট কখন কমানো হয়? যখন দেখা হয় অর্থনীতিতে একটা উন্নতি আনতে হবে বা একটা অ্যাকচুয়ালি অর্থনীতির উন্নতি ডিপেন্ড করে মানুষের ক্রয় ক্ষমতার উপরে। ঠিক আছে? মানুষ যত কিনবে, মনে করো তুমি একটা দেশলাই বানাবে, ধরে নাও একটা কোম্পানি দেশলাই বানাও, সেই দেশলাইটা যদি না বিক্রি হয় তুমি কি বেশি বানাবে? বানাবে না। অর্থাৎ কি অর্থনীতিটা কমে যাবে, অর্থনীতির উন্নতিটা কমে যাবে। তখন কি হবে? সরকার কি করবে? রেপো রেট কমিয়ে দিতে মানুষকে লোন দেবে যাতে মানুষ বেশি বেশি কেনে। তখন কি হবে? অর্থনীতিটা বাড়বে এবং তোমার ডিমান্ড বাড়বে, অর্থাৎ তুমি সাপ্লাইটাও বাড়ানোর চেষ্টা করবে। তো যাই হোক, এটা হচ্ছে রেপো রেটের গল্প। একটা খুব সুন্দর একটা টপিক আছে এই ইনফ্লেশন নিয়ে। তো যদি কোনোদিন হয় তাহলে করিয়ে দেবো। যাই হোক, পরে সেটা দেখো, এখন বর্তমানে এটা দেখে নাও। দেখো তাহলে রেপো রেট কত কমানো হলো? 50 বেসিস পয়েন্ট কমানো হয়েছে সম্প্রতি। এবছর এই পর্যন্ত মোট 100 বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে আরবিআই। ঠিক আছে? যার ফলে এখন বর্তমান লোনের বাজার রেপো রেট দাঁড়িয়েছে, বর্তমানে রেপো রেট দাঁড়িয়েছে 5.5%। ওকে, রেপো রেট দাঁড়িয়েছে। পরের প্রশ্ন দেখো, ফ্রেঞ্চ ওপেন 2025 মেন্স সিঙ্গেলে শিরোপা কে জিতলো? এটা জিতলো কে? কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ জিতেছে। কাকে হারিয়ে জিতেছে? জ্যারিক সিনারকে হারিয়ে কার্লোস আলকারাজ এই গ্র্যান্ড স্ল্যামটা জিতেছে। দেখো, যেহেতু গ্র্যান্ড স্ল্যাম বললাম, তখন তোমাদের জেনে রাখা উচিত বছরে 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়। চারটে গ্র্যান্ড স্ল্যাম হয়, তার মধ্যে এই ফ্রেঞ্চ ওপেনটা হচ্ছে সেকেন্ড গ্র্যান্ড স্ল্যাম। এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড গ্র্যান্ড স্ল্যাম। ওকে, সেকেন্ড গ্র্যান্ড স্ল্যাম। এটা জিতেছে কে? কার্লোস আলকারাজ। মনে রাখবে, ফ্রেঞ্চ ওপেন সব থেকে বেশি কত? রাফেল নাদাল জিতেছে। রাফেল নাদাল সব থেকে বেশি বার ফ্রেঞ্চ ওপেন জিতেছে। এবার দেখো, ফ্রেঞ্চ ওপেন 2025 মহিলা একক শিরোপা কে জিতেছে? মহিলা বিভাগে জিতেছে কোকো গফ। কোকো গফ জিতেছে মহিলা বিভাগের শিরোপাটা ফ্রেঞ্চ ওপেনে। ইনি অ্যারিনা সাবালেঙ্কা কে হারিয়ে অ্যারিনা সাবালেঙ্কাকে হারিয়ে জিতেছেন। পরের প্রশ্ন বলছে, কোন ভারতীয় ই কমার্স কোম্পানি প্রত্যক্ষ ঋণ সুবিধা চালু করলো? প্রত্যক্ষ ঋণ সুবিধা চালু করলো কোন কোম্পানি? এটা করলো হচ্ছে ফ্লিপকার্ট। এটা করলো ফ্লিপকার্ট। দেখো, আমরা সবাই ফ্লিপকার্টের সঙ্গে পরিচিত, ফ্লিপকার্ট থেকে বিভিন্ন জিনিসপত্র আনাই। এবার দেখো ফ্লিপকার্ট সম্পর্কে, এটা হচ্ছে ই কমার্স কোম্পানিতে প্রত্যক্ষ ঋণ দিতে পারে। দেখো, সম্প্রতি আরবিআই আরবিআই ফ্লিপকার্টকে এনবিএফসি এর লাইসেন্সটা দিয়েছে। এনবিএফসি এর লাইসেন্সটা দিয়েছে। এনবিএফসি লাইসেন্স মানে কি? দেখো, এনবিএফসি যে ফুল ফর্ম করা হয় নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি। দেখো, এর মধ্যে তুমি অনেক কিছু বুঝতে পারো। নন ব্যাংকিং, আবার ফাইন্যান্স কোম্পানি। এটা শুধু ফাইন্যান্স কোম্পানি, কিন্তু নন ব্যাংকিং, ব্যাংক নয়। কারণ কি, মানেটা হচ্ছে এরকম, ব্যাংকের যে কাজকর্মগুলো, যেমন অ্যাকাউন্ট তৈরি করা, সেভিং অ্যাকাউন্টে টাকা জমা রাখা, এইসব বিষয়গুলো কিন্তু এরা করতে পারবে না, কিন্তু এরা ফাইন্যান্স করতে পারবে। ঠিক আছে? যে লোন দিতে পারবে। তো কাস্টমারদের, ফ্লিপকার্ট কাস্টমারদের ডাইরেক্ট লোন দিতে পারবে এবং সেখান থেকে তার প্রসেসিং মতন কাজ করাতে পারবে। পরের প্রশ্ন, কোন দেশে হোদাইডা পোর্ট অবস্থিত? হোদাইডা পোর্ট হচ্ছে ইয়েমেনে অবস্থিত। ইয়েমেনে অবস্থিত। দেখো, ইয়েমেনের একটা পোর্ট, একটা বন্দর, যেখানে
সম্প্রতি ইসরায়েল ড্রোন এয়ার স্ট্রাইক করেছে এবং নেভাল স্ট্রাইকও করেছে। কেন করেছে? ইসরায়েলের কথা হচ্ছে যে ওখানে একটা রিবেলস আছে, মানে একটা উগ্রবাদী সংগঠন আছে, হৌদি। এই হৌদি উগ্রবাদী সংগঠনটা নাকি ইসরায়েলের দাবি ওরা নাকি হামাস হামাসকে অস্ত্রশস্ত্র দিয়ে হেল্প করছে ইসরায়েলকে আহ পরাস্ত করার জন্য বা ইসরায়েলে অ্যাটাক করার জন্য। তার জন্য এই হৌদি রিবেলস এর উপর প্রতিশোধ নেওয়ার জন্য বা এদের উপর আক্রমণের হেতু এই বন্দরে আহ ইসরায়েল আক্রমণ চালিয়েছে। পরের প্রশ্ন। সম্প্রতি আউজোফেনি জিআই ট্যাগ দেওয়া হলো আউজোফেনিকে। এটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে গোয়ার সম্পর্ক। এই আউজোফেনিটা কি? এটা হচ্ছে নারকেলের জল এবং কাজু কাজু পেস্ট বা কাজুর রস, যাই হোক, নারকেলের জল এবং কাজু মিশ্রিত একটি অ্যালকোহলিক পানীয়, মানে মোদ্দা কথা একটা মদ, যেটা গোয়া রাজ্যে খুব প্রচলিত এবং এটা হচ্ছে গোয়া রাজ্যের একটা পরিচিতি। ওই জন্য এটাকে জিআই ট্যাগ দেওয়া হলো। পরের প্রশ্ন। যে জিডিপি ক্যালকুলেশনের জন্য নতুন বেস ইয়ার। দেখো, এই বেস ইয়ারটা মাথায় রাখবে। বেস ইয়ারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মাঝে মাঝে কিন্তু বেস ইয়ারের প্রশ্ন আসে। বেস ইয়ারের প্রশ্নটা আসাটা অস্বাভাবিক কিছু নয়। বেস ইয়ারটা হচ্ছে তার জিডিপি ক্যালকুলেশনের জন্য নতুন বেস ইয়ার কি ধরা হলো? নতুন বেস ইয়ার ধরা হলো 22-23। এর আগে বেস ইয়ার কত ছিল? এর আগে বেস ইয়ার ছিল 2011-12। ঠিক আছে, 2011-12। তো এখন বেস ইয়ার হচ্ছে 22-23 বেস ইয়ার। বেস ইয়ারটা কি? দেখো, এই জিডিপি যদি আমরা আলোচনা করতে যাই, জিডিপি জিডিপি হচ্ছে দু রকমের। ঠিক আছে, একটা হচ্ছে নমিনাল জিডিপি আর একটা হচ্ছে রিয়েল জিডিপি। দেখো, জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে এক বছরে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যে পরিমাণে জিনিস উৎপাদিত হয় সেটা, যাই হোক, সেটা হচ্ছে জিডিপি। তো এই জিডিপির মধ্যে দুটো ভাগ করলাম, একটা হলো নমিনাল জিডিপি, একটা রিয়েল জিডিপি। এই নমিনাল জিডিপি হচ্ছে প্রতি বছরের নিরিখে যে কত পরিমাণ জিনিসপত্র উৎপাদিত হলো, কিন্তু এর থেকে কিন্তু আসল জিডিপির পরিসংখ্যানটা পাওয়া যায় না, কারণ এর মধ্যে কিছু আহ প্যারামিটার আছে যেগুলো চেঞ্জ হয়। তার জন্য সঠিক জিডিপির মধ্যে সঠিক পরিসংখ্যানটা পাওয়া যায় না। কিন্তু রিয়েল জিডিপিতে একটা বেস ইয়ার ধরা হয়, সে বেস ইয়ারের ভিত্তিতে জিডিপি গণনা করা হয়, তখন সঠিক জিডিপির উন্নতিটা বোঝা যায়। ঠিক আছে, তোমাদের এই জিডিপি এইটা নিয়ে একসময় একদিন একটা ক্লাস করিয়ে দেবো আমি। পরের প্রশ্ন। ভারতে ভারতকে ইউনাইটেড নেশন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলের সদস্য নির্বাচিত করা হয়েছে কত বছরের জন্য? এটা করা হয়েছে 3 বছরের জন্য। এবছর মোট 18টা নেশনকে এই সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলের সদস্য পদ দেওয়া হয়েছে 3 বছরের জন্য। যেটা চালু হবে 1 জানুয়ারি থেকে 2000 1 জানুয়ারি 2026 থেকে 2028 সালের শেষ দিন পর্যন্ত, এই 3 বছরের কার্যকালে এরা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পরের প্রশ্ন বলছে, মে 2025 আইসিসি প্লেয়ার অফ দ্য ইয়ার কাকে নির্বাচন করা হলো? এটা করা হয়েছে মোহাম্মদ ওয়াসিম। ইনি হচ্ছেন ইউএই দলের ক্রিকেট দলের ক্যাপ্টেন। ঠিক আছে, এই সেকেন্ড টাইম ইনি পেলেন এই আইসিসি প্লেয়ার অফ দ্য ইয়ার, না সরি, এটা মান্থ হবে। মান্থ প্লেয়ার অফ দ্য মান্থ হলেন ইনি 2024 সালে এপ্রিল মাসে একবার এই
প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছিলেন। পরের প্রশ্ন, যে রোহিণী গ্রাম পঞ্চায়েত ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড 2025 এ গোল্ড জিতলো, এটা কোন রাজ্যের পঞ্চায়েত? রোহিণী পঞ্চায়েত। দেখো, ই গভর্নেন্স অ্যাওয়ার্ড হচ্ছে সমস্ত পঞ্চায়েতের কার্যকলাপ কম্পিউটারাইজ মাধ্যমে করা হবে, যেখানে পেপারলেস কাজকর্মগুলো হবে এবং অনলাইন কাজকর্ম হবে। ঠিক আছে, তো এই অ্যাওয়ার্ডটা পেশ হচ্ছে রোহিণী গ্রাম পঞ্চায়েত, এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। পরের প্রশ্ন, যে লেপার্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া হিসেবে আত্মপ্রকাশ করলো কোন সময়? এটা করলো হচ্ছে ব্যাঙ্গালোর। এর আগেই এই শহরটা, মানে এটা হচ্ছে 2025, অবশ্যই 2025 ব্যাঙ্গালোর করলো। এর আগে মুম্বাই ছিল 2024 লেপার্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ঠিক আছে, ব্যাঙ্গালোরতে মোট যে সার্ভে চালানো হয়েছে তাতে প্রায় 80 থেকে 85টা লেপার্ড শনাক্ত করা গেছে। ঠিক আছে, 80 থেকে 85টা। পরের প্রশ্ন, ডি গুকেশকে পেছনে ফেলে কোন ভারতের সর্বোচ্চ রেটিংযুক্ত দাবা প্লেয়ার হলেন কে? এটা হলেন অর্জুন অ্যারিগেস। অর্জুন অ্যারিগেসের সর্বোচ্চ রেটিংযুক্ত দাবা প্লেয়ার। অ্যারিগেসের পয়েন্ট হচ্ছে 2786, আর ডি গুকেশের পয়েন্ট হচ্ছে এখন বর্তমানে 2776। ঠিক আছে, পরের প্রশ্ন, ভার্চুয়াল অ্যাফ্রোস্টেশন প্রোগ্রাম কোন রাজ্যে শুরু হলো? এই অ্যাফ্রোস্টেশন প্রোগ্রামটা হচ্ছে চালু হলো কেরালে। এটা বিষয়টা কি বলছে, প্লেন বা ড্রোনের মাধ্যমে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বীজ সরানো হবে। বীজ, যে বীজটার মাধ্যমে সেখানে গাছ জন্মাবে এবং সেখানে সবুজের পরিমাণটা বাড়বে। এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাফ্রোস্টেশন প্রোগ্রাম। পোষণ পাওয়া উৎসব কোন দেশে পালন করা হয়? এটা পালন করা হয় শ্রীলঙ্কায়। উৎসবটা কি আগে বুঝেন জানি না, অবশ্যই তোমাদের বলে দিয়েছি আগে, তাও একবার বলি, যে 3rd সেঞ্চুরি বিসিতে শ্রীলঙ্কাতে প্রচুর বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে। এই প্রসারের উদ্দেশ্যে প্রতি জুন মাসে, প্রতি বছরের জুনের পূর্ণিমাতে, জুন মাসের পূর্ণিমাতে এই পোষণ পাওয়া উৎসবটা শ্রীলঙ্কায় পালন করা হয় 3rd বিসিতে। দেখো, এই সময় সম্রাট অশোক তার ছেলে এবং মেয়েকে, ছেলের নাম হচ্ছে মহেন্দ্র আর মেয়ের নাম হচ্ছে সংঘমিত্রা, এই দুজনকে শ্রীলঙ্কায় পাঠায় এবং সেখানে বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে পাঠায়। সবাইকে শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার করে এবং এই উদ্দেশ্যে, আনন্দের জন্য পোষণ পাওয়া উৎসবটা পালন করে। ঠিক আছে, পরের প্রশ্ন, শক্তি নামক সৈন্য অভ্যাস ভারত এবং কোন দেশের মধ্যে করা হলো? এটা করা হলো ফ্রান্সের মধ্যে। ঠিক আছে, ফ্রান্সের মধ্যে শক্তি নামক সৈন্য অভ্যাসটা করা হলো। তা প্রথম 2011 সালে চালু হয়, এরপর থেকে প্রতি 2 বছর অন্তর অন্তর হতো, কিন্তু এই লাস্ট 2024 হয়েছে, যেটা ফ্রান্সে হয়েছে, ভারতবর্ষে হয়েছে, এবং এটা যেটা হবে শক্তি এবছরটা এডিশনটা, এটা ফ্রান্স। ঠিক আছে, পরের প্রশ্ন, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে কবে পালন করা হয়? এটা পালন করা হয় হচ্ছে 14ই জুন। পৃথিবীতে যারা রক্তদাতা আছে তাদেরকে সম্মান এবং উৎসাহ দেওয়ার জন্য এই দিনটাকে পালন করা হয়। পরের প্রশ্ন, সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় বিজয় রূপানি এর মৃত্যু হলো। ইনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? ইনি হলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর তোমরা সবাই জানো যে গত 3 দিন আগে
এয়ার ইন্ডিয়ার একটা বিমান প্রায় 242 জন প্যাসেঞ্জার নিয়ে উড়েছিল এবং সেটা ওড়ার 4 মিনিট পরে ক্র্যাশ হয়ে যায় এবং সেখানে প্রায় 41 জন প্যাসেঞ্জারই মারা যায়, একজন সৌভাগ্যক্রমে বেঁচে গেছে। তাছাড়া যেখানটায় ক্র্যাশ হয়েছিল একটা মেডিকেল কলেজের ক্যান্টিনের উপরে, হোস্টেলের উপরে, তো সেখানটায় সেখানেও প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং সেখানেও কিছু মানুষ মারা গেছে। চলো পরের প্রশ্ন। বলছে কাশ্মীর ইনসার্জেন্সি deconstructing the state response revisiting 1989 to 1990 নামক বইটি কে লিখেছেন? এটা লিখেছে কর্নেল যোগেন্দর গান্ধারী, ইনি রিটায়ার্ড কিন্তু, হ্যাঁ, রিটায়ার্ড কর্নেল। এবার দেখো, এটা হচ্ছে যোগেন্দর কর্নেল যখন সার্ভিসে ছিলেন তখন কাশ্মীরে দীর্ঘদিন পোস্টেড ছিলেন এবং সেখানে তার অভিজ্ঞতা, বিভিন্ন মিশনগুলো তিনি কন্ডাক্ট করেছেন এবং সেখানে তিনি তার সঙ্গে ইনভলভ ছিলেন। তার অভিজ্ঞতা নিয়ে এই বইটি তিনি লিখেছেন। বইটি উদ্বোধন করেছেন কে? রিটায়ার্ড জেনারেল ভিপি মলিক উদ্বোধনটা করেছেন। ঠিক আছে, পরের প্রশ্ন। টাইগার ক্লে নামক সৈন্য অভ্যাস ভারত এবং কোন দেশের মধ্যে হলো? এটা হচ্ছে ভারত এবং আমেরিকার মধ্যে, আমেরিকার এয়ারফোর্স এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে এটা টাইগার ক্লে নামক সৈন্য অভ্যাসটা। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, তোমরা করো ভালো হবে এবং সঙ্গে থাকো। ঠিক আছে।